সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রে বাংলাদেশের অনুষ্ঠানে। আছি আমি তারিকুল ইসলাম মাসুম আপনাদের সাথে। সবাই ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। পত্রিকাগুলো শিরোনাম দেখে আসি, এসে আলোচনায় যাই। প্রথম আলো, সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, জাতীয় সংলাপে মোহাম্মদ ইউনূস। গুমের ঘটনা ঘটেছে মূলত রাজনৈতিক কারণেই। 14 দলের শরিকদের কার্যালয় খোলা, তবে মাঠে ফেরার অনিশ্চয়তা। অস্থায়ী দপ্তরে কাজ চলবে 5 মন্ত্রণালয়ের, সচিবালয়ে ভয়াবহ আগুন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, 3টি গাড়িতে বাসের ধাক্কা, 2 পরিবারের 6 জন নিহত। যুগান্তর, গ্লোবাল ডিফেন্স কর্পোরেট প্রতিবেদন, দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিলেন হাসিনা। পেট্রোল পাম্পে যাচ্ছে অপরিশোধিত কন্ডেনসেট, বছরে লোপাট সরকারের 100 কোটি টাকা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ডক্টর ইউনূস, সংস্কার নির্বাচন প্রস্তুতি একসাথে চলবে। ঐক্য কোন পথে শীর্ষক সংলাপে মির্জা ফখরুল, ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে চাই। জাতীয় সংলাপে নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকার না বৈপ্লবিক না সাংবিধানিক। কালের কণ্ঠ, শিক্ষা প্রশাসনে অস্থিরতা, আন্দোলনে স্বাস্থ্য ক্যাডার, সংস্কার চান আমলা নির্ভর ব্যবস্থাপনা নয়। উপদেষ্টা নাহিদ ইসলাম, চাকরি বিধি লঙ্ঘনকারী আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সংস্কারে ঐকমত্য, ভিন্নমত নির্বাচনে, সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারে না, ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ প্রতিদিন, আলী রিয়াজ, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। মির্জা ফখরুল ইসলাম, প্রশাসন পুরোপুরি ফ্যাসিবাদের মধ্যে আছে। দুর্ঘটনা নাকি নাশকতা, থমথমে সচিবালয়, আগুনের উৎস খুঁজছে কমিটি। কাজ শুরু আইনশৃঙ্খলা কমিটির। সিসিটিভির ফুটেজে কি আছে? ভোট প্রস্তুতি নিয়ে মাঠে বিএনপি, পালিয়েও সংঘাতে আওয়ামী লীগ। ঐক্য, সংস্কার, নির্বাচন সংলাপে ডক্টর ইউনূস, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। ইত্তেফাক, সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই, কুকুরের মরদেহনীয় প্রশ্ন। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত শুরু। ধর্মঘটে অচল নৌপথ, বন্ধ পণ্য পরিবহন। এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুমড়ে গেল 3 গাড়ি, নিহত 6। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পিতাপুত্র সহ নিহত 3। মানবজমিন, ড্রাইভিং সিটে বসেও বিএনপির উদ্বেগের নেপথ্যে কি? এফবিএস এর সংলাপে সংস্কার নির্বাচন প্রশ্নে ঐকমত্যে জোর। সচিবালয়ে আগুন, 5 বিষয়ে সামনে রেখে তদন্ত। 7 বছরে প্রায় 6 কোটি কল, 2.5 কোটির বেশি জরুরি সেবা। মনমোহনের প্রয়াণে ভারতের 7 দিনের শোক। আমার দেশ, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। শাহজালাল বিমানবন্দর 3rd টার্মিনালে দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক। আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম এই ধরনেরই। একটা জাতীয় সংলাপ হয়ে গেল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন, তথ্য উপদেষ্টা কথা বলেছেন, আরও অনেক উপদেষ্টারা কথা বলেছেন এবং বিশিষ্টজন কথা বলেছেন। ঐক্য, সংলাপ, সংস্কার, এই বিষয়গুলো তো সব সময়ের জন্যই জরুরি। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দিয়ে শুরু করি, এরপর সচিবালয়ের আগুন বিষয়ে তো কথা বলবই। খুবই তাৎপর্যপূর্ণ ডক্টর ইউনূসের কথাগুলি। উনি বলেছেন, যদি আমরা অপারগ হই কিংবা অনিচ্ছুক হই এই সংস্কারের, তাহলে কিন্তু একটা বড় সুযোগ আমাদের মিস হয়ে যাবে। সেটা সত্যি কথা। এবং ভোটারদের সর্বনিম্ন বয়স উনি 17 করার কথা বলেছেন। সেটা বলেছেন যে এরকম সুপারিশ আসতে পারে। আসলে তরুণরাই তো দেশ বদলাতে পারে। তারা দেখিয়েছ, ছাত্র গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল সর্বপ্লাবী স্বৈরাচারের বিরুদ্ধে, সেই অন্ধ পাশবিক একটা শক্তিকে উপড়ে ফেলার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছিল, কিন্তু সেটার চূড়ান্ত পরিণতিটা ছাত্ররাই দিয়েছে। ফলে আমরা আশা করব যে এটা ভবিষ্যতে সংহত হবে এবং সেটার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্যে জাতিকে এগিয়ে যেতে হবে। সংস্কার চলবে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচনটাও করতে হবে। রাজনীতিকরাই দেশটা চালাবে, তবে সেই রাজনীতিকদের হতে হবে এই সংস্কারের মধ্যে দিয়ে পরিশুদ্ধ হওয়া রাজনীতি। যদি আগের মতোই হয় তাহলে তো আর এই পরিবর্তন, এত প্রাণদান, সমস্ত ত্যাগ তিতিক্ষা ব্যর্থ হয়ে যাবে।
সুতরাং প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলির দায়িত্বটা বেশি, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আছে আমি মনে করি। এর মধ্যে আমাদের যে অর্জন সেটাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে, দেশের ভিতরে চলছে, দেশের বাইরে চলছে, প্রতিবেশী দেশের মিডিয়াতে চলছে, অতিরঞ্জন করা হচ্ছে, আমাদের ছোট ছোট ঘটনাটাকে তিলকে তাল করা হচ্ছে। তারপরে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, সেটার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই। এর মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আমরা ফেরত চেয়েছি শেখ হাসিনাকে, দেখি ভারত এখন কি করে। বল এখন ভারতের কোর্টে, দেখা যাক তারা কি ধরনের খেলে। এই টানাপোড়েন দুই দেশের স্বার্থে কিন্তু সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক একটা হওয়া উচিত। আমাদের ক্ষতি করে ভারত যে নিজে খুব লাভবান হচ্ছে তা নয়, কিন্তু এর মধ্যেই কিন্তু ভারতের পর্যটন ব্যবসা, চিকিৎসা ব্যবস্থার মধ্যে কিন্তু সেটার প্রভাব পড়েছে। আমরা একসময় গরু নিয়ে আমাদের বিপদ ছিল, আমরা গরুতে স্বনির্ভর হয়েছে। আলু পেঁয়াজও হতে পারবো, আমরা নিশ্চয়ই পারবো। চিকিৎসা ক্ষেত্রে হতে পারবো, আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসক আছে। আমাদের ব্যবস্থাপনাটা যদি সৎ হয়, আন্তরিক হয় এবং জনমুখী হয়, তাহলে অবশ্যই এই সংকট মোকাবেলা করা সম্ভব। অনেকগুলি চ্যালেঞ্জ জাতির সামনে, সেগুলি ধীরে ধীরে মোকাবেলা করতে হবে। আসলে এত বছরের ক্লেদ পুঁজ সেগুলি তো রাতারাতি 5 মাসে ক্লিয়ার করা সম্ভব না, সেটার জন্য সময় লাগবে। আমরা আবার অধৈর্য যেন হয়ে না যাই। সংস্কারও চলবে, নির্বাচনের দিকেও আমরা এগিয়ে যাব, আমি আশাবাদী। কিন্তু অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সামনে চ্যালেঞ্জটা বড়, প্রাথমিক অর্জনটা হয়েছে, কিন্তু আসল চ্যালেঞ্জটা সামনে। এটাকে স্থায়ী করা, টেকসই করা, সংহত একটা রূপ দেওয়া, এবং তাহলেই কিন্তু প্রগতি, কল্যাণ এর পথে দেশটা এগিয়ে যেতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলেছেন, তিনিও সংস্কারের সাথে সাথে নির্বাচনের প্রস্তুতির কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন। তিনি বলেছেন ৭১কে যেন আমরা ভুলে না যাই। ৭১ তো একটা ভিত্তি, কারণ শত শহীদ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। আমাদের যে পতাকার যে লাল সূর্য, সেটা তো শহীদের রক্তের স্মারক, প্রতীক। তো অবশ্যই সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, এবং ত্যাগ তিতিক্ষা যে আমাদের মানুষ করেছে সেটার সুফল যেন আমরা পাই। কোনো কুক্ষিগত যেন না হয়, স্বৈরাচারী কোনো সরকার যেন ভবিষ্যতে আসতে না পারে, সেটার জন্য কিন্তু সংস্কারগুলি চলবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 15টি সংস্কার কমিশন কাজ করছে, জানুয়ারি নাগাদ তারা রিপোর্টগুলি পেয়ে যাবেন। সেই রিপোর্টগুলি নিয়ে রাজনৈতিক দলগুলিকে ইনভলভ করে তাদের অংশীজন হিসেবে তাদের মতামত নিয়ে তাদেরকে ভবিষ্যতে যেন তারা ভালো সুপারিশগুলো কার্যকর করে, সেই প্রতিশ্রুতিটা নিতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের দূরত্ব যেটুকু আছে সেটা দূর করে আরও তাদের সঙ্গে ইন্টারাকশন করা দরকার বলে আমি মনে করি। এটার একটু ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। সংস্কার কমিশনের বিষয়ে কথা বলছিলাম, কয়েকটা হেডলাইনও পড়েছিলাম যে প্রশাসনিক সংস্কার কমিশন যে করেছে, তারা যে প্রস্তাবনা করতে যাচ্ছে, এখনও প্রস্তাবনা করেনি, প্রস্তাবনা দেয়নি। ইতিমধ্যেই 25টি ক্যাডারের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং পরস্পর বিরোধী বক্তব্য তারা দিচ্ছেন। ইভেন কমিশনের চেয়ারম্যানের বিষয়েও তারা কথা বলছেন। সেটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। এখানে কোনো দায়িত্বশীলতার পরিচয় আমাদের আমলাতন্ত্র থেকে আমরা দেখিনি। এই আমলারাই কিন্তু একসময় জনতার মঞ্চ করেছিল, সেটার বিচার হয় না, হওয়াটা উচিত ছিল। সেই কারণে এই ধরনের দুঃসাহস তারা দেখাতে পারছে। এগুলি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং সমর্থনযোগ্য না। তো অন্য ক্যাডাররা তারা 100% নিয়ে নেবে, প্রশাসন ক্যাডার, অন্য ক্যাডারের লোকদের কি মেধা নেই? এটা তো হতে পারে না। সেখানে আবার নতুন একটা বৈষম্য হবে, এবং তারা যে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে এবং যে হুমকি দিচ্ছে সেটাও তো খুবই দুঃখজনক। কিন্তু এটা পরিবর্তনের চেতনার সঙ্গে যায় না। তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এই ব্যাপারে কঠোর হতে হবে। আপনি দেখেন অগ্নিকাণ্ড একটা ঘটলো, সেখানে সাংবাদিকদেরকে প্রবেশাধিকার বন্ধ করে দেবে, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা মাথা ব্যথা। এটা তো সাংবাদিকরা তো আর অগ্নিকাণ্ডের সঙ্গে যুক্ত না, তো তারা সেখানে প্রবেশ করবেন না। তো আপনি তথ্যের অধিকার, আপনি তো এটা আরেকটা স্বৈরাচারী পদক্ষেপ হলো। এটা নিন্দা তো করতেই হবে, এটা প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই স্পিরিটের সঙ্গে যায় না। এই সরকারের যেই কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, সেটা কাজের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়। এটা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। সাংবাদিকরা কি আগুন লাগিয়েছে গিয়ে? তাদের অধিকার কেন নষ্ট করা হবে? তাদের তথ্যের অধিকার আছে না? জনগণের তো তথ্য জানার অধিকার আছে, তাই না? সেটা পাবে কি করে? তো এটা কোনোভাবে, আপনার মাথা ব্যথা হলে আপনার মাথা কেটে ফেলবেন, আপনি তো ওষুধ খুঁজবেন, তাই না? নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা, তিনিও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন এই সরকার না বিপ্লবী না সাংবিধানিক। আবার তিনি আমলাতন্ত্রের বিষয়ে কথা বলেছেন যে আমলারা এই সরকারকে সহযোগিতা করছে না। সেটা তো আমরা প্রমাণ পেয়েছি, নানান দফায় দেখেছি। আপনি কোন সেক্টর থেকে পাওয়া যাচ্ছে? আপনার আনসার বিদ্রোহ হলো,
তারপরে জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হলো, গার্মেন্টসগুলি অস্থির করে ফেলা, অন্য দেশে সেই অর্ডারগুলি চলে যাওয়া, ষড়যন্ত্র তো থেমেনি, নানান সেক্টর থেকে অভিনব উপায়ে সব ষড়যন্ত্র হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, যেটা অকল্পনীয় ছিল। আমরা 54 বছরের ইতিহাসে সেগুলি আমরা দেখিনি। তো এখন এটা নানান অনেকের ইন্টারেস্ট আছে, দূরভিসন্ধি আছে, সেগুলি বাস্তবায়নের জন্য অপকর্মগুলি করছে যেগুলি জাতির জন্য ক্ষতিকর। সেটা রুখে দেওয়ার জন্য প্রত্যেককে সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসন পুরোপুরি ফ্যাসিবাদের মধ্যে আছে। এতে কোনো সন্দেহ নেই। পুলিশের পক্ষে থেকে বলা হয়েছিল যে 80-90 হাজার পুলিশকে বাদ দিতে হবে। এখন আপনার ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, তাই না? তো এখন তাদেরকে শুদ্ধতার মধ্যে নিয়ে আসতে যতটা সম্ভব তাদেরকে সংশোধন করতে হবে। তাদেরকে তো আর মেরে ফেলতে পারবো না আমরা, তাই না? তাদেরকে চাকরিচ্যুতও করা যাবে না। তাদেরকে এমনভাবে একটা সিস্টেম বের করতে হবে যে তারা যেন অন্যায় থেকে বিরত থাকে এবং তারা যেন ভালো হয়ে যায়। আচ্ছা, সচিবালয়ের বিষয়ে আরেকবার আসি। সিসিটিভির ফুটেজে কি আছে? আমরা জানি সচিবালয়ের সব জায়গা প্রতি ইঞ্চি, শুধু ওয়াশরুম এবং নিজস্ব কক্ষগুলো ছাড়া পুরো এলাকাটা তো সিসিটিভির আওতায়। শোনা যাচ্ছে যে সিসিটিভির ফুটেজও নাকি পুড়ে গেছে কিংবা কিছু আবার হাতে এসছে। এখন ভূতটা কিন্তু শস্যের মধ্যেই আছে আমার মনে হয়। এটা সাধারণ অগ্নিকাণ্ড না। এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এইরকম প্রথম। তারপরে আপনি দেখেন ওইখানে একটা কুকুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সেটা ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তো এগুলি কতখানি বেরোবে শেষ পর্যন্ত উদ্ঘাটিত হবে আমি সন্দিহান এই ব্যাপারে। যতটুকু পারা যায় রহস্যটা উন্মোচন করাটা দরকার। প্রয়োজন হলে বিদেশি সাহায্য নেওয়া উচিত, যেগুলি এটার মধ্যে অনেক সুদূর প্রসারী ষড়যন্ত্র আছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সেটার হয়তো যৌক্তিক ভিত্তিও আছে। এগুলি তদন্তে প্রমাণিত হবে এবং এটা আগের থেকেই ধারণা করা মুশকিল। তবে এটার মধ্যে সংশয় আছে এবং সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এটা একটা স্যাবোটাইজ। ধর্মঘটে অচল নৌ পরিবহন, নৌপথে পণ্য পরিবহন, এটার পেছনেও কিন্তু একটা হত্যাকাণ্ড। 7 জন মানুষকে মেরে ফেলা হয়েছে। তার বিচারের দাবিতে নৌযান শ্রমিকরা সারা দেশে ধর্মঘট করছেন। আসলে এখন তদন্ত কমিটিও হয়েছে। ঘরে ঘরে তো আর পুলিশ দেওয়া সম্ভব না। আমরা যদি নিজেরা না বদলাই, আমাদের মানসিকতা যদি পরিবর্তন না করি, আমাদের বোধের যদি পরিবর্তন না হয়, আমরা যদি পাশবিক বৃত্তি থেকে নিজেদেরকে সংযত করতে না পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলি হবে। এগুলির মনস্তাত্ত্বিক বড় কারণ আছে। আপনার দীর্ঘদিনের যে অস্থিরতা, অনিশ্চয়তা, বেকারত্ব, টানাপোড়েন, এগুলির কারণে ব্যক্তি পর্যায়ে কিন্তু মনস্তাত্ত্বিক একটা সংকট তৈরি হয়েছে। সে ফলে এই অস্থিরতাগুলি ঘটছে, অস্বাভাবিক ঘটনাগুলি ঘটছে, অবক্ষয়গুলি ঘটছে, হত্যাকাণ্ড ঘটছে। সেটাও অ্যাড্রেস করার জন্য একটা রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি দরকার। মানুষের মধ্যে মানবিকতার বোধটাকে সঞ্চালিত করা দরকার। জনমনের স্বস্তি ফিরছে না। কালবালার একটা প্রতিবেদন, এখানে দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি বেশি জোর দেওয়া হয়েছে। আমরা কি সেদিকে? সেটা অবশ্যই এই সরকারের দুইটা জায়গায় কিন্তু সাফল্যের পরিচয় দিতে পারছে না। একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হলো নিত্য পণ্যের লাগাম টেনে ধরা। তো তারা চেষ্টা করে যাচ্ছে সিন্ডিকেট ভাঙার জন্য, কিন্তু সেটা পারছে না। চেষ্টা যে করছে না তা না, অবশ্যই করেছে। আপনি দেখেন সবজির স্পেশাল ট্রেন চালু করেছিল, সেখানে কিন্তু সাড়া পাওয়া যায়নি। সেটা এমন ব্যর্থ হলো যে 2 দিন পরে এটা বন্ধ করে দিতে হলো। এখন এটার একটা কাঠামোটা বদলাতে, ব্যবস্থাটা বদলাতে হবে। আপনি যদি সরাসরি উৎপাদকের কাছে, সরাসরি ভোক্তার কাছে আনতে পারেন, মধ্যস্বত্ব ভোগীদের যদি আপনি এড়াতে পারেন, তাহলে কিন্তু এই সংকটটার সমাধান করা যেতে পারে। এটা একটা পাইলট প্রকল্প হিসেবেও নেওয়া উচিত। আপনাদের চ্যানেল আইও তো এটার ক্ষেত্রে অনেক কাজ করে যাচ্ছে। শাইখ সিরাজের যে প্রোগ্রাম, কৃষিতে যে স্বনির্ভরতা, আমাদের কৃষকদের প্রতি তো আমরা সেভাবে সম্মানটা করি নাই। তারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। 18 কোটি মানুষের খাদ্য যোগান দেওয়া সহজ কথা না, কিন্তু আমাদের কৃষিযোগ্য, আবাদযোগ্য ভূমি কিন্তু কমে আসছে দিনকে দিন, তাই না? ফলে এটা তারা বিপ্লবটা করে যাচ্ছে, সেই স্বীকৃতিটা কি আমরা তাদেরকে দিচ্ছি না। একটা শিরোনাম করেছে পৃথক মানবজমিন, ড্রাইভিং সিটে বসেও বিএনপির উদ্বেগের নেপথ্যে কি? নেপথ্যে তো সংশয়টা আছে, কারণ ষড়যন্ত্র এখনো চলমান, আমি বারবার বলছি। এবং শুধু দেশি ষড়যন্ত্র না, এর মধ্যে বিদেশি ইন্ধন আছে, উস্কানি আছে, মদত আছে। আপনারা দেখেছেন অতীতে, নিকট অতীতে যে সংখ্যালঘু দাঙ্গা নামে যেসব ঘটনা ঘটানো হয়েছে, তিলকে তাল করা হয়েছে, সেগুলির জন্য মুখিয়ে আছে ভারতের মিডিয়া এবং সেগুলি ফ্যাক্ট চেকের মাধ্যমে দেখা গেছে সেগুলি অতিরঞ্জন। ভারত কিন্তু সেইভাবে নথি স্বীকারটা করছে না।
পরিবর্তিত সরকারকে সেইভাবে মেনে নিচ্ছে না, কিন্তু মানতে হবে, এই বাস্তবতা তাদের স্বীকার করতে হবে। আপনি দেখেন যে তারা বলছে যে কারো অবস্থান সুসম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না, এটা কথাটা বলেছে, কিন্তু কাজের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি না। সীমান্তে হত্যা কিন্তু এখনো চলেছেই, সেটাও তো গ্রহণযোগ্য না কোনোভাবে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে ত্বকের খাতে আমাদের লোকেরা অন্যায় করেছে, তাই বলে তাকে মেরে ফেলতে হবে? আমরাও তো ভারতীয় জেলেদেরকে আমরা পাচ্ছি, আমরা কি মেরে ফেলছি? আমরা তো ফেলছি না। তো সুতরাং ভারতের সঙ্গে বন্ধুত্বটা সমতার ভিত্তিতে হতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতা তার মধ্যে থাকতে হবে, এইটার মধ্যে কোনো আপোষ করা যাবে না। ইত্তেফাকের একটা শিরোনাম আছে ফৌজদারি মামলা তদন্তে আলাদা সংস্থা গঠনের প্রস্তাব, অন্তর্বর্তী সরকারের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রথম প্রতিবেদন। 15-16 বছরের স্বৈরাচারের ফলে সব কিছু তো ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সব দিকে। এই যে বিচার ব্যবস্থাটাকে কুক্ষিগত করে ক্ষমতায় কিয়ামত পর্যন্ত টিকে থাকার জন্য যে রকম ধ্বংস করে ফেলা হয়েছে, মানে উঠবস করত এক ব্যক্তির এক কেন্দ্রিক যে শাসন ব্যবস্থার ফলে এই অবক্ষয়টা হয়েছে, এই ভয়ঙ্কর সর্বনাশটা আমাদের হয়েছে। তো এটা কাটিয়ে উঠতে কিন্তু একটু সময় লাগবে। সেই সুপারিশমালা আমরা আশা করি পাবো। রাতারাতি হয়তো পরিবর্তন হবে না, কিন্তু আমরা এখন পরিবর্তনের ট্রেনে উঠেছি। আস্তে আস্তে আমরা আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো বলে আমি আশাবাদী। একটু হয়তো সময় লাগতে পারে। এইবারের সুযোগ যদি আমরা মিস করি তাহলে আবার হয়তো 50 বছর 100 বছর লেগে যেতে পারে। সেটা তো আমাদের পক্ষে এত ক্ষতি স্বীকার করাটা ঠিক নয়। এই জন্য আমাদের সচেতনভাবে এগোতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এখন শীতের সময়, শীতের মধ্যে কুয়াশায় রাস্তায় আমরা কিন্তু যে মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকদিন প্রায় প্রতিদিনই দুর্ঘটনার খবর পাই। গতকাল এক পরিবারের 5 জন, 2 পরিবারের 6 জন মানুষের মৃত্যু হয়েছে এই কুয়াশা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে। এটাও একটা খুবই দুঃখজনক এবং এই যে প্রবণতাটা দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাওয়া, সেটাও খুব আশঙ্কাজনক এবং বেদনাদায়ক। তো এইটার ক্ষেত্রে আপনার কিন্তু সেখানে সব কিছুর মূলে কিন্তু রাজনীতি আছে। আপনার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সে তাই না? এখন লোকজনের মধ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে মানতেই চাচ্ছে না। সেটা পুলিশ কিন্তু খারাপ কাজ করেছে, সেটা ঠিকই। তো পুলিশকে সেভাবে তো মানবিক পুলিশ হতে হবে, এটার জন্য সময় দিতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু বেপরোয়া গাড়ি চালাচ্ছে, সেগুলি তো নিয়ন্ত্রণ করার জন্য কঠোর একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষটা দরকার। তাদের মধ্যে কিন্তু সেরকম মানে দৃঢ়তা আমরা দেখতে পাচ্ছি না। এটা কঠোরভাবে এগুলি করতে হবে, মোকাবেলা করতে হবে এবং এগুলি নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আবার একটু রাজনৈতিক দল নয়, জাতীয় নাগরিক কমিটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। সার্জিস আজম বলেছেন পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটিও তো একটা রাজনৈতিক দলের মতোই আত্মপ্রকাশ করছে। করার কথা শুনছি, আবার শুনছিও না, সেই রকম আভাস দেখা যাচ্ছে, আবার সেরকম তারা সেটা বলছেও না। তো যাই হোক, নতুন নতুন পার্টি হয়তো আসবে 2 মাসের মধ্যে, আরও কিছু আসুক, সেটা নির্বাচনে পরীক্ষা হয়ে যাবে, সেটা একটা এসিড টেস্ট হবে। কিন্তু ছাত্রদের আমার মনে হয় আরও কিছুদিন দায়িত্বটা পালন করতে হবে। মানে তাদের পড়াশোনা তো তাদের মূল কাজ, তারপরেও কিন্তু ওয়াচডগ হিসেবে, একটা প্রহরী হিসেবে, একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকাটা দরকার। না হলে আবার নতুন সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে, তথাকথিত না, যদি সুষ্ঠু নির্বাচনই হয় তাহলে তারপরেও কিন্তু তারা স্বৈরাচারী হয়ে ওঠার আশঙ্কাটা থেকে যায়। আপনি জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার, উনি একটা কথা বলেছিলেন যে নির্বাচিত হলেই গণতান্ত্রিক হয় না, তাই না? নির্বাচিত হয়ে তো আপনি স্বৈরাচারী হয়ে উঠতে পারেন, তাই না? এই সিস্টেমটাকে বদলানো দরকার, কাঠামোটাকে বদলানো দরকার। তাহলে কিন্তু আমরা একটা পরিবর্তন এবং ইতিবাচক কিছু আশা করতে পারি। সেই কাঠামো বদলানোর জন্যই তো এতগুলো সংস্কার লাগবে। সংস্কার কমিশন যখন প্রস্তাব করার কথা বলছে তখন কিন্তু তার বিরোধিতা হচ্ছে। বিরোধিতা তো হবে, এর মধ্যে তো আপনি এটা কুসুমাস্তির না। আমি বলেছি যে প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে, মূল চ্যালেঞ্জটা সামনে। এটাকে স্থায়ী রূপ দেওয়া, সংহত করা, টেকসই একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। সংস্কার তো চলতেই থাকবে, এটা চলমান প্রক্রিয়া। 3 বছর পরে একটা সংকট হবে, সেটা আপনি আগাম কিভাবে সলিউশন করবেন? এটা তো আগাম জামিনের মতো করা যাবে না। তো ফলে এটাও চলমান থাকবে, নির্বাচন প্রক্রিয়াও চলতে থাকবে এবং ঐক্য জোরদার করার প্রক্রিয়াও চলতে থাকবে। আমি আশাবাদী রাতারাতি কিছু হবে না এবং 5 মাসে যে দেশ বদলে যাবে এরকম কিছু আশা করা যায় না। ধন্যবাদ হাসান হাফিজ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা।